রেজোন্যান্স ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে আবার স্বাগত জানাই। আমি ফিরে এলাম আমাদের এবছরে যারা নিট বা জেইই দেবে বা যারা আউটগোয়িং এইচএস তাদের জন্য যে 50টা গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির প্রবলেম নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছিলাম। আজকে তার সেকেন্ড ক্লাস। অলরেডি আমি 10টা কোশ্চেন আলোচনা করেছি এবং 5টা হোমওয়ার্ক ছিল। প্রথমে 5টা হোমওয়ার্ক আমরা আলোচনা করব, তার সাথে আরও 10টা আজকে নতুন কোশ্চেন দেব এবং আরও 5টা হোমওয়ার্ক দেব। আশা করছি তোমরা হোমওয়ার্কগুলো করেছো। এবার আমি আজকে সেই হোমওয়ার্কগুলো রিপিট করব, তোমরা সেগুলোর সঙ্গে তোমাদের হোমওয়ার্কগুলোকে মিলিয়ে নেবে এবং লজিকগুলোকে একটু চেক করে নেবে যে তোমরা ঠিকঠাক লজিকে অ্যান্সারগুলো করতে পেরেছো কিনা। কারণ অনেক সময় এমন হয় কি তোমার ঠিক হয়তো কোনো একটা লজিক চিন্তা ভাবনা করে ঠিক অপশনটাকে মার্ক করলে বাট লজিকটা ভুল ছিল, সেক্ষেত্রে তোমরা বারবার অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে মিসগাইড হতে পারো। সো তোমাদের মূল কাজ হচ্ছে লজিকটা ঠিকঠাক করে রাখা, এক্সপ্লেনেশন ঠিকঠাক করে দাঁড় করানো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক কতটুকু হয়েছে, এটা তোমরা বুঝতে পারবে। ক্লাস শুরুর আগে আমি একটা শুরুতেই তোমাদের একটা কমিক্স বা জোকস বলি, সেটা তোমরা শোনো এবং অ্যান্সারটা আমি একদম ক্লাসের শেষে দেবো। এটা একটা কেমিস্ট্রির জোকস। অ্যান্সারটা তোমরা ভাববে এবং ক্লাসের শেষে আমার সঙ্গে একটু একমত হওয়ার চেষ্টা করবে যে আমি যেটা বলেছি তার সঙ্গে তোমাদের উত্তর মিলছে কিনা। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট সে হোয়েন হি ফাউন্ড 2 isotopes of helium? ভালো করে শুনবে। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট সে হোয়েন হি ফাউন্ড 2 isotopes of helium? এটা আজকের কমিক। এরপর আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তাহলে ফিরে আসি আমাদের প্রথম কোশ্চেনে। হোমওয়ার্কের প্রথম কোশ্চেন, যেটা আমি 11 নম্বর নাম্বারিং করেছি, 10 নম্বরের পরের কোশ্চেন। এই কোশ্চেনটা ছিল যে দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। 3টে কম্পাউন্ডস দেওয়া ছিল, তাদের অ্যাসিডিটি অর্ডারটা চেক করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। আশা হচ্ছে তোমরা করেছো, তাও আমার অ্যান্সার সঙ্গে একটু মিলিয়ে নাও। আশা হচ্ছে আমার সঙ্গে সহমত তোমরা হবে। দেখো, অ্যাসিডিটি অর্ডার মানে একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি আমরা মেজার করি কিভাবে না, স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস অফ দ্যাট অ্যাসিড। একটা অ্যাসিডের কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার স্টেবিলিটি তত, মানে কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে অ্যাসিডটার অ্যাসিডিটি তত বাড়বে, কম্পাউন্ডের অ্যাসিডিটি তত বাড়বে। আবার বলছি, কোন কম্পাউন্ডের কনজুগেট বেস যত বেশি স্টেবল, অরিজিনাল কম্পাউন্ডটা ততটাই স্ট্রং অ্যাসিড। কনজুগেট বেস যদি স্টেবল হয় তাহলে কম্পাউন্ডের অ্যাসিডিটি বেশি হবে। তাহলে এই যে 3টে কম্পাউন্ড দেওয়া আছে, আমরা যদি একটু ওয়ার্কআপ করি তাহলে কি দেখব এই 3টে কম্পাউন্ডের মধ্যে না, প্রথম ধরে নেওয়া যাক এই কম্পাউন্ডটা 3 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস কি আছে। 3 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস হচ্ছে O মাইনাস 3 নম্বর কম্পাউন্ড। আর খুব ভালো করে খেয়াল করো এই O মাইনাসটা কিভাবে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে। সব সাইক্লিক যে পার্টটা আছে, এই সাইক্লিক পার্টের সবগুলো কার্বন তোমার sp2 হাইব্রিডাইজড। সো সাইক্লিক অ্যান্ড প্ল্যানার। এইবার দেখবো যে এর মধ্যে কোনোভাবে অ্যারোমেটিসিটি ক্রিয়েট হচ্ছে কিনা। এই মাইনাসটা এখানে পড়লো, এটা এখানে গেল, এটা এর মাথায় গেল, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারগুলো কি হবে? রেজোনেটিং স্ট্রাকচারগুলো হবে এরকম, এটা মাইনাস, এটা মাইনাস, ডাবল বন্ড ও, এটা ও ডাবল বন্ড ও। এরপর কি হবে? তাহলে এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার হলো। নেক্সট হচ্ছে এই মাইনাসটা এখানে পড়লো, এটা এখানে গেল, এটা এর মাথায় গেল, তাহলে কি দেখছো? এটা এখানে চলে গেল, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, এটা ও মাইনাস, এটা হয়ে গেল ও মাইনাস। এরপর কি দেখবো আমরা? এরপর দেখবো এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল। সো এটা এখানে গেল ও মাইনাস, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ও মাইনাস। সো এভাবে যদি আমরা দেখতে থাকি, এটা আবার ব্যাক করলে এটা আবার এখানে ফিরে আসবে।
আবার অরিজিনাল গঠন ফিরে আসবে। সো এই যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো the system is completely conjugated, cyclic, planar and fully conjugated. Fully conjugated, cyclic, planar and fully conjugated. Number of pi electrons is equal to 2, that is 4n plus 2 Haeckel's rule, where n is equal to 0. It follows the Haeckel's rule or Haeckel's rule, 4n plus 2 where n is equal to 0, because number of pi electrons is equal to কি 2. এই দুটো পাই ইলেকট্রন এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে উইথ দ্য আউটার অক্সিজেন অ্যাটম অফ দ্য সাইকেল। সো দ্য কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক, তার যে কম্পাউন্ড অ্যারোমেটিক তার স্টেবিলিটি অবভিয়াসলি অনেক বেশি হবে। সুতরাং তোমরা জানো যে কম্পাউন্ডে অ্যারোমেটিক হবে তার স্টেবিলিটি অনেক বেশি হবে। তাহলে এটা কি 3 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস অফ কম্পাউন্ড নাম্বার 3, কনজুগেট বেস। তাহলে এর কনজুগেট বেসটা যেহেতু অ্যারোমেটিক তাই যথেষ্ট স্টেবল একটা কনজুগেট বেস। আশা করছি তোমরা বুঝতে পারলে যে এটা একটা স্টেবল কনজুগেট বেস। এরপর আমরা আসি 2 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে। এটা বোঝা গেছে আশা করছি, তোমরা একটু মানে পজ করে নিয়ে করে নেবে। এবার যে 2 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আসি, 2 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা আসি, আচ্ছা আগে 1 নাম্বারটা দেখি তাহলে একটু সুবিধা হবে। 1 নম্বরের ক্ষেত্রে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, এই কার্বনটা মাইনাস হয়ে গেল, কনজুগেট বেস অফ কম্পাউন্ড 2। এখন এই যে মাইনাসটা কার্বন তৈরি হলো, দ্যাট কার্বন উইল বি স্টেবিলাইজড বাই রেজোন্যান্স, এই অক্সিজেনের সঙ্গে রেজোন্যান্স পার্টিসিপেট করতে পারে। আবার নিচের অক্সিজেনটার সঙ্গেও রেজোন্যান্সে ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে, রেজোন্যান্সে O মাইনাস একই রকম পার্টিসিপেট করতে পারে। ধরো এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে, একই রকম ভাবে পার্টিসিপেট করতে পারে। তাহলে রেজোন্যান্স স্টেবিলিটি এটাও আছে, বাট এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। কনজুগেট বেস অর্থাৎ কার্বনটার রেজোন্যান্স স্টেবিলিটি থাকলেও এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। সো দিস কনজুগেট বেস ইজ সামহাউ লেস স্টেবল দ্যান দ্য কনজুগেট বেস অফ কম্পাউন্ড 3. Conjugate base of compound 2 is somehow less stable of the conjugate base of the compound 3. Now the compound 2, sorry, this is compound 1, this is compound 1, this is compound 1. তাহলে compound 1 এর conjugate base টা compound 3 এর conjugate base এর থেকে একটু কম স্টেবল। কেন না, ওটা অ্যারোমেটিক ছিল ওই conjugate base টা, এর conjugate base টা কিন্তু অ্যারোমেটিক না। নাও conjugate base of compound 2, compound 2 এর ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ড 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে মাইনাস হবে এটা, তাহলে কনজুগেট বেস অফ কম্পাউন্ড 2। এখন প্রবলেমটা হচ্ছে এই মাইনাসটা যেমন এগুলোর সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে, যেমন সেম অ্যাজ ইন কম্পাউন্ড 1, এই মাইনাসটা এটার সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে। আবার এই কার্বনিল গ্রুপের অক্সিজেনগুলো এদিকেও পার্টিসিপেট করতে পারে রেজোন্যান্সে, এদিকেও পার্টিসিপেট করতে পারে রেজোন্যান্সে। যখন এই কার্বনিল গ্রুপ এগুলোর সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করবে তখন এই অক্সিজেনের সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেটটা একটু কমবে, পার্সিয়াল পার্সেন্টেজটা একটু কম হবে, বিকজ কার্বন গ্রুপ এখন দুদিকে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে। একটা হচ্ছে এই অ্যারোমেটিক রিংটার সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, আবার এই কার্বনটার সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। বাট এই প্রবলেমটা এই কম্পাউন্ডের ক্ষেত্রে ছিল না, কারণ এখানে এই কার্বনকে এই দুটো কার্বন গ্রুপই রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি দেবে। বাট এখানে কার্বনের গ্রুপ দুটো কিছুটা হলেও এদিকে রেজোন্যান্সে পার্টিসিপেট করে যাওয়ার জন্য এই কার্বনটা অতটা স্টেবিলিটি পাবে না, এই কনজুগেট বেসটা অতটা স্টেবিলিটি পাবে না যতটা স্টেবিলিটি হয়েছে কম্পাউন্ড 1 এর কনজুগেট বেসটা। সো কনজুগেট বেস, স্টেবিলিটি অফ কনজুগেট বেস কি হলো? স্টেবিলিটি of conjugate base, 3 number compound সবচেয়ে বেশি স্টেবল, দেন 1 নাম্বার, দেন 2 নাম্বার সবচেয়ে বেশি স্টেবল। সো অ্যাসিড অর্ডার তাই হবে 3 greater than 1 greater than 2. So the correct option is option B.
সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি। বি অপশনটা কারেক্ট। বোঝা গেল? আমি আরেকবার বলে দিই, 3 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস অ্যারোমেটিক, 1 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস আর 2 নম্বর কম্পাউন্ডের কনজুগেট বেস দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে, সেই কার্বন আয়নটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। বাট এখানে কার্বন আয়নটাকে কমপ্লিটলি রেজোনেন্সে পার্টিসিপেট করানোর জন্য দুটো কার্বন গ্রুপ রয়েছে, আর এখানে কার্বন গ্রুপ দুটো কার্বন আয়নকে রেজোনেন্সে পার্টিসিপেট করালেও কার্বনিল গ্রুপগুলো আবার বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য এদিকে রেজোনেন্সের প্রবাবিলিটি বা পার্সেন্টেজ একটু কম হবে। সো এই কার্বন আয়নটা এখানে যতটা স্টেবিলিটি পেয়েছিল এখানে তত কম স্টেবিলিটি পাবে। সো দিস ইজ মোর স্টেবল দ্যান দিস কম্পাউন্ড। সো 3 greater than 1 greater than 2, সো অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? এরপর আসবো আমাদের সেকেন্ড হোমওয়ার্ক বা 12 নম্বর কোশ্চেনটাকে নিয়ে। আমাদের 12 নম্বর কোশ্চেন বা হোমওয়ার্ক 2 ছিল এই কোশ্চেনটা, যে একটা কম্পাউন্ড দেওয়া আছে, সেখানে NaOMe MEOH দেওয়া আছে, দ্য প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট ইজ, দিস ইজ দ্য কোশ্চেন। ভালো করে 4টে অপশন তোমরা দেখেছো, প্র্যাকটিসও করেছো, আমার উত্তর সঙ্গে তোমরা মেলাবে। তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি একটু ওয়ার্কআপ করি কি দেখব, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, কম্পাউন্ডগুলোকে অ্যান্সারগুলোকে ভালো করে দেখে নাও। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই কম্পাউন্ডটা যদি আমরা দেখি যে NaOMe OMe মাইনাস NaO প্লাস, তাহলে এই যে মাইনাসটা আছে এটা একটা স্ট্রং নিউক্লিওফাইল, একটা স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে এখানে এই অক্সিজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে এই ডেল মাইনাস মানে এটা ডেল প্লাস, এটাও ডেল প্লাস। বাট এদিকে এই গ্রুপটা থেকে কিছুটা হলেও একে ইলেকট্রন ডোনেট করবে, এর ডেল্টা প্লাস নেচারটার মান অনেক বেশি। আবার এখানে যদি এই নিউক্লিওফাইলটা আসতে, তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে, সামহাও এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে, বাট এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম, তাহলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে হবে। তোমরা বলতে পারো যে স্যার এখানে কেন অ্যাটাক করলো না? এই কার্বনের এই যে ব্রোমিনটা যে ডেল মাইনাস আর এই কার্বনটা যে ডেল প্লাস, তোমরা ভালো করে ভাবো তো, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি অপশন থেকে অনেক কম, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি অপশন থেকে অনেক কম। সো এই কার্বনের ইলেকট্রনের চাহিদা যতটা হবে তার থেকে এই কার্বনের ইলেকট্রনের চাহিদা কিন্তু অনেকটা বেশি। দ্যাট ইজ, যদি আমি এটাকে ডেল 1 প্লাস বলি, এটাকে যদি ডেল 2 প্লাস বলি, ডেল 1 প্লাস ইজ মাচ মোর গ্রেটার দ্যান ডেল 2 প্লাস। কারণ হচ্ছে অক্সিজেন এই কার্বন থেকে যত ইলেকট্রন উইথড্র করেছে, ব্রোমিন এই কার্বন থেকে ততটা ইলেকট্রন উইথড্র করতে পারেনি, কারণ ব্রোমিন খুব একটা বেশি স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনে পড়ে, ব্রোমিন কিন্তু অনেক পড়ে। সো এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি। সো দিস ইজ দ্য মোর ইলেকট্রোফিলিক সেন্টার between these 3 electrophilic center. This is the more or strong electrophilic center. So the nucleophile will attack in this carbon. তাহলে নিউক্লিওফাইল এই কার্বনটাকে অ্যাটাক করবে। তাহলে নিউক্লিওফাইল যদি এই কার্বনটাকে অ্যাটাক করে, তাহলে এগুলো একটু মুছি আমি, দেখি কি দাঁড়ালো। নিউক্লিওফাইল যদি এই কার্বনকে অ্যাটাক করে তাহলে কি দাঁড়াবে? আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই ছিল, একেবারে এটাকে মুছে দিলাম। তাহলে OMe মাইনাস, তাহলে OMe মাইনাস গিয়ে একে অ্যাটাক করলো, তাহলে এই বন্ড খুলে যাবে, অক্সিজেনটা নিয়ে নেবে, নিলে কি হবে? তাহলে SN2 অ্যাটাক হলো, নর্মালি SN2 অ্যাটাক হলো। তাহলে কি হলো এখানে না, এখানে একটা OMe এসে গেল, এখানে তোমার যেমন ছিল এই, এখানে এটা, এখানে স্টার মার্ক, এখানে ব্রোমিন, আর এই ওটা হয়ে গেল মাইনাস, এই ওটা হয়ে গেল মাইনাস। এইবার তোমরা নেভারিং গ্রুপ পার্টিসিপেশন পৌঁছো, NGP, SN2 NGP মোডে হবে, আবার SN2 রিঅ্যাকশন হবে উইথ NGP মোড, অর্থাৎ নেভারিং গ্রুপ পার্টিসিপেশন হবে। কি হবে না, এই অক্সিজেনটা এবার এই কার্বনকে অ্যাটাক করবে এবং এই ব্রোমিনটা বেরিয়ে যাবে, ব্রোমিনটা গুড লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে ব্রোমিন যদি বেরিয়ে যায় তাহলে কোন প্রোডাক্টটা তৈরি হবে খেয়াল করো, দেখো এইখানটায় এই প্রোডাক্ট তৈরি হবে, খুব ভালো খেয়াল, অক্সিজেন এখানে বন্ড তৈরি করবে, ব্রোমিন বেরিয়ে যাবে, স্টার মার্কটা এখানে থাকছে। সো দ্য প্রোডাক্ট ইজ কারেক্ট অপশন ইজ অপশন বি, কারেক্ট অপশন ইজ অপশন বি। তোমাদের প্রথম চুজ করতে হবে যে নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে। 3টে ইলেকট্রোফিলিক সেন্টার ছিল, কোন ইলেকট্রোফিলিক সেন্টারে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে এটা হচ্ছে প্রথম বিচার্য বিষয়। কোন নিউক্লিওফিল মানে কোন ইলেকট্রোফিলিক সেন্টারে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, অবশ্যই যে সেন্টারটার বা যে কার্বন অ্যাটমটার ইলেকট্রনের অভাব বেশি, নিউক্লিওফাইল উইল অ্যাটাক অন দ্যাট কার্বন। তাহলে 3টে কার্বনের মধ্যে এই কার্বনটারই ইলেকট্রনের অভাব বেশি ছিল,
সো নিউক্লিওফাইল ফার্স্ট এখানে অ্যাটাক করেছে, SN2 অ্যাটাক করেছে। তারপর SN2 উইথ NGP, এই পার্টটা কি SN2 উইথ নেবারিং গ্রুপ পার্টিসিপেশন দিয়ে আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে এই কম্পাউন্ডটা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নম্বর হোমওয়ার্কের দিকে যাব। তোমাদের 3 নাম্বার যে হোমওয়ার্কটা ছিল, এখানে কোশ্চেন নাম্বার 13, ভালো করে খেয়াল করো। এই প্রবলেমটা দিয়েছিল, এই প্রবলেমটা ভীষণ ইজি একটা প্রবলেম। তোমরা যদি খেয়াল করো যে কম্পাউন্ডটা দেওয়া আছে Br2Fe, মানে এখানে তোমরা জানো যেটা হ্যালোজিনেশন রিয়াকশন, বেনজিন কম্পাউন্ড বা ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশন হয় অ্যারোমেটিক কম্পাউন্ডের, বেনজিন বা অ্যারোমেটিক কম্পাউন্ডের বেনজিন ডেরিভেটিভ গুলো, যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এরা খুব এফিসিয়েন্টলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে। তার মধ্যে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কি হ্যালোজিনেশন, তোমরা একদম প্রথমের দিকে এটা পড়েছো। তো হ্যালোজিনেশন রিয়াকশন দ্যাট ইজ ব্রোমিনেশন রিয়াকশন, আয়রন ব্রোমিন দেয়া হয়েছে, ব্রোমিনেশন হবে। এখানে যে ইলেকট্রোফাইলটা যে Br প্লাস, বা আরো বেটারলি বললে আমরা বলতে পারি যে Br, মানে আমরা এই ইলেকট্রোফাইলটার কথাও বলতে পারি আলাদা করে Br প্লাস না বলে Br Fe Br3, এটা তোমার প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এটা পুরোটাকেও আমরা ইলেকট্রোফাইল বলতে পারি, যে বেনজিন থেকে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তখন এভাবেও ভাবতে পারি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রোফাইলটা দুটো বেনজিন রিং এর মধ্যে কোথায় গিয়ে ঢুকবে। দেখো, দুটো বেনজিন রিং দ্যাট ইজ ন্যাপথালিন যে মইটিটা আছে, এই ন্যাপথালিন মইটিটা তোমার দুটো পার্টের সঙ্গে যুক্ত আছে। একটা হচ্ছে তোমার কার্বনিল গ্রুপ CO গ্রুপ, আর একটা হচ্ছে তোমার NH দ্যাট ইজ NHCO গ্রুপটার সঙ্গে যুক্ত আছে। তাহলে একটা CONH, এটা NHCO গ্রুপের সঙ্গে যুক্ত আছে। এবার খুব ভালো করে ভাবো যে কার্বনিল গ্রুপ এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দ্যাট ইজ মেটা ডিরেক্টিং গ্রুপ। মানে আমি যদি এইটাকে ভাবি যে এটা তোমার হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ, দ্যাট ইজ দিস ইজ মেটা ডিরেক্টিং গ্রুপ। আর NH গ্রুপটা যেটা NHCO গ্রুপটা, এ তোমার লোন পেয়ার আছে, মানে কি ইলেকট্রন ডোনেট করতে পারবে। সো দিস ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এন্ড দিস ইজ ইলেকট্রন, এই গ্রুপটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দিস ইজ অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে একটা অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ, আর এই রিং এর সঙ্গে যুক্ত আছে মেটা ডিরেক্টিং গ্রুপ। মেটা ডিরেক্টিং গ্রুপ কি করবে, রিং এর ইলেকট্রন উইথড্র করে রিংটাকে আরো ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেবে। আর অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ রিংকে ইলেকট্রন দিয়ে ডোনেট করে এই রিংটার ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে। সো ইলেকট্রোফাইল কোন রিং এর সঙ্গে অ্যাটাচ হবে, অবশ্যই যে রিং এর ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে এই রিংটার ফার্স্ট রিংটার যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি, সো ইলেকট্রোফাইল উইল কাম ইন দিস রিং, not in this ring. It will make bond with this ring. Now this is the ortho para directing group. এই রিংটার অর্থ পজিশন দুটো অলরেডি ব্লকড, এদিকে মিথাইল গ্রুপ আছে, এদিকে তোমার একটা রিং কানেক্ট ফিউজড কন্ডিশনে আছে। সো অর্থ পজিশন দুটো ব্লক আছে। তোমরা জানো প্যারা পজিশনে খুব ভালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, বিকজ তোমার স্টেরিক হিন্ড্রেন্সও কম থাকে। সো Brটা অর্থাৎ ব্রোমিনটা এইখানে যুক্ত হবে, এই মানে প্যারা পজিশনে যুক্ত হবে। তাহলে এটা হবে তোমাদের ফাইনাল অ্যান্সার, এইটা হবে ফাইনাল অ্যান্সার। খুব ভালো করে বুঝে নাও, দুটো রিং আছে, একটা রিং তোমার মেটা ডিরেক্টিং গ্রুপের সঙ্গে যুক্ত, একটা রিং অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপের সঙ্গে যুক্ত। অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ করবে কি, রিং এর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে। মেটা ডিরেক্টিং গ্রুপ রিং এর ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করবে। অবশ্যই ইলেকট্রোফাইল সেই রিং এর কাছে যাবে যে রিং এর ইলেকট্রন ডেনসিটি বেশি, কারণ ইলেকট্রোফাইল তো গরিব, তার কাছে ইলেকট্রন নেই। সো গরিব কার কাছে যাবে, যে বড় লোক বেশি তার কাছে যাবে। যদিও বাস্তবে তা হয় না, বাস্তবে তোমার বড় লোকরা বেশি দান করে না, যারা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত দেখবে তারা বেশি দান করে, বড় লোকরা খুব একটা বেশি ডোনেট করে না। মানে জেনারেলাইজেশন করা যায় না, বাট দেখা যায় আর কি। আর এটা মানুষের মধ্যে তো জেনারেলাইজেশন করা খুব মুশকিল। তো যাই, তাহলে এর ইলেকট্রন ডেনসিটি যদি বেশি, তাহলে নিউক্লিওফাইলটা এই রিংয়ের কাছে আসবে, এই রিংয়ের কাছে আসবে না। এখন এটা যেহেতু অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে অর্থো পজিশন যেহেতু ব্লকড আছে, তাহলে প্যারা পজিশনের খুব এফিসিয়েন্টলি যুক্ত হবে। সো দিস উইল বি দা ফাইনাল প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে আমাদের 3 নম্বর হোমওয়ার্কটা হয়ে গেল। এবার আবার 4 নম্বর হোমওয়ার্কের দিকে যাব। আমাদের 4 নম্বর হোমওয়ার্ক যেটা ছিল সেটা ছিল এটা, খুব ভালো করে দেখে নাও। 4 নম্বর হোমওয়ার্ক ছিল এটা। তাহলে এই হোমওয়ার্কটাও দেখতে হবে যে আমাদের কারেক্ট অপশন কোনটা দাঁড়ায়। আমি একটা অপশনগুলো নিচে লিখেছি, এখন আমি এখানেই কাজটা করে ফেলবো। এটা প্রশ্ন ছিল, আমরা এখানেই কাজটা করে ফেলবো। তাহলে দেখতে হবে
দ্য ফাইনাল প্রোডাক্ট ওয়াই ইজ হোয়াট। তাহলে প্রথমে এক্স বের করবো, তারপর ওয়াই বের করবো। তাহলে এক্সটাকে বের করার আগে আমি কি করি, প্রথমে না 1 নম্বর পজিশন হচ্ছে ওএইচ মাইনাস দিয়ে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? এখানে বেসিক হাইড্রোজেন কোথায় আছে না, এখানে এই হাইড্রোজেনটা বেসিক আছে। যদি আমি এখানে এই হাইড্রোজেনটা বেসিক আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে ওএইচ মাইনাস দিয়ে এই হাইড্রোজেনটাকে দিল, এই কার্বনটা মাইনাস করে দিল। কারণ এখানে কার্বন তৈরি হলো, এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে। সো আমার ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে এরকম মাইনাস। দিস কার্বন will get stability by resonance, by making resonance with this carbonyl oxygen or this carbonyl group। তাহলে এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। এরপর কি দেওয়া হয়েছে 2 নম্বর পজিশনে না বেঞ্জাল ডিয়েট দেওয়া হয়েছিল। তাহলে বেঞ্জাল ডিয়েট যখন দেওয়া হবে না পিএইচ সিএইচও, তো তাহলে এটা গিয়ে একে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, এই বন্ড খুলে গেল, কি তৈরি হবে বলো? তৈরি হবে এটা, এর সঙ্গে এই কার্বনটা ও মাইনাস হলো, এখানে সিএইচ আছে, এখানে পিএইচ, সিস্টেমে H3+ আছে, সিস্টেম থেকে H+ নিয়ে এটা OH হয়ে যাবে। তাহলে এটা আমি আর স্টেপটা দেখাচ্ছি না, সিস্টেম থেকে H+ নিয়ে এটা OH হয়ে গেল, তাহলে ও মাইনাস হবে, ও মাইনাস হবে, OH হয়ে গেল। এবার এখানে এখন একটা হাইড্রোজেন আছে, যদি এটাকে উত্তপ্ত করা কি হবে, তাহলে H2 এলিমিনেশন হবে, তাহলে H2 এলিমিনেশন হয়ে গেল। H2 এলিমিনেশন হয়ে গেলে কি তৈরি হবে না ডাবল বন্ড CH PH এর তৈরি হলো। এরপর কি দেওয়া আছে না, এরপর দেওয়া আছে হাইড্রোজেন আর OH মাইনাস। তোমরা জানো হাইড্রোজেন OH মাইনাস দিলে কি হয় না উলফ-কিসনার রিডাকশন। উলফ-কিসনার রিডাকশনে কি হয়, অন্য কোনো বিজারণধর্মী গ্রুপ থাকলে, যেমন ডাবল বন্ড আছে, তাকে বিজারিত না করে শুধুমাত্র কার্বনিল গ্রুপকেই বিজারিত করবে। উলফ-কিসনার রিডাকশন খুব সিলেক্টিভ একটা রিডাকশন, তোমরা খুব ভালো করে জানো, তোমাদের জানা আছে যে উলফ-কিসনার রিডাকশন একটা সিলেক্টিভ রিডাকশন। অন্য অনেক বিজারণধর্মী গ্রুপ থাকলেও তাদেরকে বিজারিত না করে ও শুধুমাত্র কার্বনিল গ্রুপের সঙ্গেই বিক্রিয়া করবে, তাকে বিজারিত করবে, সিও গ্রুপকে CH2 করে দেবে। সো সিও গ্রুপকে যদি CH2 করে দেয়, তাহলে এই কম্পাউন্ডে যদি আমরা NH2 OH মাইনাস দেওয়া হয় প্লাস OH মাইনাস, তাহলে উলফ-কিসনার রিডাকশন হবে। আর এই গ্রুপটা ভ্যানিশ হয়ে গিয়ে CH2 হয়ে যাবে। এই গ্রুপটা ভ্যানিশ হয়ে গিয়ে যদি CH2 হয়ে যায়, তাহলে কি হবে, এখানে আর কোনো বন্ড থাকবে না, CH2, তার মানে এইটা হয়ে গেল CH2। সো দা অপশন এ ইজ দা কারেক্ট অপশন। খুব ভালো করে খেয়াল করো, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নিল, এটা অ্যাসিডিক হাইড্রোজেন, যে কনজুগেট বেস তৈরি করলো। কনজুগেট বেস রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেতে পারে, এই কনজুগেট বেসের রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেতে পারে, তাহলে কনজুগেট বেস তৈরি হলো। এবার ওই মাইনাসটা গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো বেঞ্জাল ডিহাইডকে, দিয়ে এই কম্পাউন্ড তৈরি করলো, হিট করলে জল বেরিয়ে যাবে, ডাবল বন্ড তৈরি হলো। এবার ডাবল বন্ড তৈরি হওয়ার পরে যখন আমরা হাইড্রোজেন দিয়ে এটাকে হাইড্রোজেন এবং OH মাইনাস দিলাম, KOH বা NOH, তো তখন কি হবে, উলফ-কিসনার রিডাকশন হবে এবং দিস কার্বন গ্রুপ উইল বি রিডিউসড টু ফর্ম CH2, CO গ্রুপ CH2 হয়ে যায়। সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। সো ফাইনাল প্রোডাক্ট Y ইজ দিস। সো দিস ইজ Y, দিস ইজ আওয়ার Y। অপশন এ ইজ কারেক্ট অপশন। বুঝে গেল? তাহলে 4 নম্বর হোমওয়ার্কটা হয়ে গেল। এরপর আমরা যাব 5 নম্বর হোমওয়ার্কের দিকে, লাস্ট হোমওয়ার্কের দিকে। আমাদের শেষ হোমওয়ার্ক ছিল এই প্রবলেমটা, যে ফাইনাল প্রোডাক্ট কি হবে। ক্লোরিন CCl4 দেওয়া হয়েছে, ক্লোরিন CCl4 কি করবে, অ্যাডিশন রিঅ্যাকশন করবে, ডাবল বন্ডে অ্যাডিশন রিঅ্যাকশন করবে। আর অ্যানহাইড্রাস AlCl3 দেওয়া আছে, হয়েছে যে লিউইস অ্যাসিড, তোমরা জানো এটা একটা লিউইস অ্যাসিড। তাহলে এ কি করবে, এটা আমাদের প্রশ্ন। কোনটা ফাইনাল প্রোডাক্ট হবে এটা আমাদেরকে চুজ করতে হবে। হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট, কোনটা ফাইনাল প্রোডাক্ট হবে। তাহলে দেখা যাক কোনটা ফাইনাল প্রোডাক্ট হয়। আমরা এখানে একটু ওয়ার্কআপ করবো, দেখো খুব ভালো করে খেয়াল করো। যখন Cl2 in CCl4 দেওয়া হবে, যখন Cl2 in CCl4 দেওয়া হবে, কার্বন টেট্রাক্লোরাইড তো এখানে সলভেন্ট, তাহলে ক্লোরিন ইন CCl4 যদি দেওয়া হয়, তাহলে কি হবে, দুটো ক্লোরিন পরমাণু এই ডাবল বন্ডে গিয়ে যুক্ত হবে। সো দ্য কম্পাউন্ড উইল বি, এখানে এটা আছে, এখানে MEO, এখানে তোমার আছে এইটা, এখানে একটা ক্লোরিন গেল, এখানে একটা ক্লোরিন গেল, এটা হলো। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন যখনই আমরা এখানে লিউইস অ্যাসিড দেবো, অ্যানহাইড্রাস AlCl3, অ্যানহাইড্রাস
AlCl3, এটা তোমরা জানো এটা একটা খুব ভালো লিউইস অ্যাসিড। তাহলে করবে কি, ক্লোরিন একে লোন পেয়ার ডোনেট করবে। তাহলে ক্লোরিন যদি লোন পেয়ার ডোনেট করে তাহলে কি দাঁড়াবে, খুব ভালো করে খেয়াল করো, এখানে এটা আছে, এটা OMe, এখানে ক্লোরিন, এই যে ক্লোরিনটা আছে তাহলে এখন তাহলে এই ক্লোরিনটা একে লোন পেয়ার ডোনেট করলো, তাহলে কি হলো না এর সঙ্গে এর একটা বন্ড তৈরি হলো, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। যখন ক্লোরিন প্লাস হয়ে গেল তখন এটা, আচ্ছা এটাকে এক কাজ করা যাক, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এইটা লিভিং প্রপার্টি বেড়ে গেল। ক্লোরিন যখন প্লাস হয়ে গেল লিভিং প্রপার্টি বেড়ে গেল, তাহলে লিভ করার টেন্ডেন্সি বেড়ে গেল। এই লিভ করার টেন্ডেন্সি যখন বেড়ে গেল তখন দেখো কি হবে না, এই যে অক্সিজেনটা আছে একে লোন পেয়ার ডোনেট করবে, এখানে রেজোন্যান্সটা এরকম হবে, এগিয়ে একে ডোনেট করবে, এটা বেরিয়ে যাবে, তাহলে একটা সাইক্লাইজেশন কমপ্লিট হবে, আর একটা নতুন সাইকেল তৈরি হবে। তাহলে এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা গিয়ে অ্যাটাক করলো, বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট হবে ভালো করে খেয়াল করো, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, OMe, এটা প্লাস হয়ে গেল, এটা এই জায়গায় এলো, এটা এখানে আছে, আচ্ছা 1 2 3 4, তার মানে একটা এই চলে এলো। এখন তোমার এই জায়গাটায় 3 নম্বর কার্বনটা ক্লোরিনের, মানে এখানে ক্লোরিন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা প্লাস তৈরি হলো, হাইড্রোজেন আছে, এখানে একটা প্লাস তৈরি হলো। না এখানে প্লাস তৈরি হবে না, সরি ভুল বললাম, একটু চারটে কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে প্লাস তৈরি হয়েছে, হলো এই কম্পাউন্ডটা তৈরি হলো। এই কম্পাউন্ডটা তৈরি হওয়ার পর কি হবে, আবার অ্যারোমেটিসিটি কমপ্লিট করতে হবে। তাহলে অ্যারোমেটিসিটি কমপ্লিট করার জন্য কি করবে, এ আবার ব্যাক করবে, এ এখানে যাবে আর এ এখানে যাবে। সো দ্য ফাইনাল প্রোডাক্ট উইল বি, হোয়াট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, এটা নয়, এটা নয়, এটা নয়, এইটা ফাইনাল প্রোডাক্ট। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। খুব ভালো করে বুঝে নাও, প্রথমে ক্লোরিন গিয়ে এই ডাবল বন্ডে যুক্ত হলো, দুদিকে দুটো ক্লোরিন যুক্ত হলো, লিউইস অ্যাসিড দেওয়া হয়েছে, ক্লোরিনের লোন পেয়ে গিয়ে লিউইস অ্যাসিডকে অ্যাটাক করলো, এই কমপ্লেক্স তৈরি করলো। ক্লোরিন যখন প্লাস হয়ে গেল তখন লিভিং প্রপার্টি বেড়ে গেল, তখন এখান থেকে পাই বন্ড গিয়ে এই কার্বনকে অ্যাটাক করলো, ক্লোরিনটাকে বের করলো। এখানে কি হবে, AlCl4 মাইনাস বাদ যাবে, তাহলে মাইনাস AlCl4 মাইনাস, এটা বাদ চলে গেল, বাদ গিয়ে এর সঙ্গে বন্ড তৈরি হলো, সাইকেল কমপ্লিট হলো। খুব ভালো করে কাউন্টিং করে নাও, কমপ্লিট হলো এবং এটা প্লাস হয়ে গেল, এ বেরিয়ে চলে গেল। ফাইনালি কি হবে না, আবার এই হাইড্রোজেনটা ব্যাক করে এসে এটা অ্যারোমেটিসিটি কমপ্লিট করে দেবে। সো দ্য ফাইনাল প্রোডাক্ট উইল বি লাইক দিস। তাহলে আমাদের 5টা যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই 5টা হোমওয়ার্ক আমরা এখানে শেষ করলাম। আজকে আরো নতুন 10টা কোশ্চেন আমি আলোচনা করব, আজকে প্রথম কোশ্চেনটা তোমরা ভালো করে খেয়াল করো। একটা কম্পাউন্ড দেওয়া আছে, কনজিকিউটিভ কয়টা রিয়াকশন হয়েছে, OH মাইনাস, তারপরে একটা আলফা বিটা কার্বন কম্পাউন্ড, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড দেওয়া আছে, তার সঙ্গে জল, আবার ডাইলিউট OH মাইনাস দিয়ে ফাইনাল প্রোডাক্টটা জানতে চাইছে। 4টে অ্যান্সার যে দেওয়া আছে খেয়াল করো, প্রত্যেকটাতেই একটা করে ফিউজ রিং তৈরি হচ্ছে, ডাবল ফিউজ, দুটো করে রিং ফিউজ কন্ডিশন আছে, সুতরাং প্রত্যেকটা অপশন কনফিউজিং। তাহলে তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ এটাকে জাস্টিফাই করতে হবে এবং দেখতে হবে যে কোন অপশনটা কারেক্ট। তাহলে আমি স্টেপ ওয়াইজ এগুলো করবো। প্রথম OH মাইনাস নেবে, আমি এগুলো মুছে দিলাম, ভালো করে তোমরা একটু এটাকে পজ করে কোশ্চেনটাকে লিখে নেবে, তারপর আমার সঙ্গে তোমরা ক্যারি করবে, আমার প্রসিডিউরটা দেখে নিয়ে তোমরা নিজেরা করবে বা আমার সঙ্গে মিলিয়ে নেবে। ফাইনাল প্রোডাক্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে একদম প্রথমে হচ্ছে OH মাইনাস দেওয়া হয়েছে, তাহলে OH মাইনাস একটা বেস তোমরা জানো। তাহলে এখানে ডয়টেরিয়াম আছে, আর কি আছে, এখানে ডয়টেরিয়াম আছে আর হাইড্রোজেন আছে। তাহলে OH মাইনাস করলো কি, এই হাইড্রোজেনটাকে নিল, তাহলে এই কার্বনটাকে মাইনাস করে দিল। খুব ভালো লজিক আছে, যেই কার্বনটা মাইনাস হলে এই দুদিকে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে কার্বনটা। তাহলে এই কার্বন যেটা তৈরি হবে সেটা দুদিকে কার্বন গ্রুপ পাশাপাশি আছে বলে, অ্যাডজেসেন্ট কার্বন গ্রুপ আছে বলে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে। সো দ্য কম্পাউন্ড উইল বি লাইক দিস। কি হলো না, এখানে কিটো গ্রুপ আছে, এখানে কিটো গ্রুপ আছে, এখানে ডয়টেরিয়াম আছে, এই কার্বনটা মাইনাস হয়ে গেল, এই কার্বনটা তৈরি হলো। সরি, ওটা একটু ভুল করলাম, কিটো গ্রুপ এখানে ছিল, এই জায়গায়। তাহলে মাইনাস তৈরি হলো, কার্বন তৈরি হলো। এই কার্বনটা যথেষ্ট রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে, তাহলে এই কার্বনটা এদিকেও রেজোন্যান্স করতে পারে, আবার এদিকেও রেজোন্যান্স করতে পারে। 2 নম্বর স্টেপে কি দেওয়া হয়েছিল না, 2 নম্বর স্টেপে দেওয়া হয়েছিল, খেয়াল করো, 2 নম্বর স্টেপে দেওয়া হয়েছিল এই কম্পাউন্ডটা
এইটা, এই কম্পাউন্ডটা দেওয়া ছিল। তাহলে এই কার্বনটা কি করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। কোথায় নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এইখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে এই বন্ড এখানে গেল, এই বন্ড এখানে গেল, তাহলে কি তৈরি হবে, ভাবো কি তৈরি হবে তুমি, আমার সঙ্গে তোমরা করতে পারো। ডাবল বন্ড ও আছে, এখানে ডয়টেরিয়াম আছে, এইখানটায় যুক্ত হচ্ছে কে না, এখানে একটা ডাবল বন্ড ও আছে, এই একটা কার্বন, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এবার এখানে একটা ও মাইনাস আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে CH3, ও মাইনাস CH3। তাহলে এইটা তৈরি হলো, খুব ভালো করে দেখালাম 1 2 3 1 2 3, 3 নম্বর কার্বন গ্রুপটা মাইনাস হয়ে গেল, মিথাইল গ্রুপ আছে। এরপর কি দেওয়া আছে, H2 দেওয়া আছে, তাহলে এটা H প্লাস ডোনেট করবে, তাহলে এটা OH হয়ে যাবে। ও এখানে ডাবল বন্ড হবে একটা, সরি এখানে একটা ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে। এবার যখন H2 দেওয়া হবে তখন কি হবে দেখে নাও, এটা এখানে আছে, এখানে ডয়টেরিয়াম আছে, তাহলে এখানে এটা OH হয়ে যাবে, OH, এখানে ডাবল বন্ড আছে, আর এখানে মিথাইল গ্রুপ আছে। টটোমেরাইজেশন হবে, টটোমেরাইজেশন হবে, এই বন্ড এখানে যাবে, এটা এর মাথায় উঠবে, এই H প্লাসটাকে নিয়ে নেবে, তাহলে আবার কি তৈরি হবে, কি তৈরি হবে বলো, আমি উপরে লিখি, হ্যাঁ উপরে লিখতে সুবিধা হবে। তাহলে টটোমেরাইজেশন হওয়ার পরে কি তৈরি হবে না, এই প্রোডাক্ট তৈরি হবে, ডয়টেরিয়াম, এখানে ডাবল বন্ড ও আছে, এখানে CH3, এটা ডাবল বন্ড ও হয়ে যাবে, এইটা তৈরি হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে, এটা ওখানে গিয়ে পড়লো, এটা মাইনাস হয়ে গেল, H প্লাসটাকে নিয়ে নেবে, তাহলে এটা তৈরি হবে। এরপর আবার ডাইলিউট OH মাইনাস দেওয়া হয়েছে, যখন ডাইলিউট OH মাইনাস দেওয়া হবে, ডাইলিউট OH মাইনাস দেওয়া কি তোমার এখানে এই আবার এখানে বেসের রোল প্লে করবে, ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন। তাহলে ও এই কার্বনের হাইড্রোজেনটাকে নেবে, এই কার্বনের হাইড্রোজেনটাকে নিয়ে, তাহলে এখানে CH2 যদি H করি আমি, তাহলে এই OH মাইনাস এখান থেকে নিয়ে এই কার্বনটাকে মাইনাস করে দেবে। সো দ্য প্রোডাক্ট উইল বি লাইক দিস, ডাবল বন্ড ও, এখানে ডয়টেরিয়াম আছে, এখানে ডাবল বন্ড ও আছে, এখানে CH2 মাইনাস, এখানে ডাবল বন্ড ও, এটা তৈরি হলো। দেখো খেয়াল করো, এবার এই CH2 মাইনাস গিয়ে ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, কি করবে না এই মাইনাস গিয়ে এবার একে অ্যাটাক করবে, এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে আবার আমাকে একটু মুছতে হবে, তাহলে আমি ওটার পর থেকে পরের প্রোডাক্ট আমি এখানে করার চেষ্টা করছি না, এখানটা কি হবে দেখো খেয়াল করো, অপশনগুলো আমি লিখে রেখেছি, তাহলে এখানে এটা মাইনাস হবে, ও মাইনাস, এখানে এর সঙ্গে এর বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এটা এখানে ডাবল বন্ড ও, এটা ওটা মাইনাস হয়েছে, তাহলে এই ওটা যখন মাইনাস হয়েছে, এবার এটা আবার কি করবে, সিস্টেম থেকে H প্লাস নিয়ে OH তৈরি করবে, সিস্টেম থেকে H প্লাস নিয়ে OH তৈরি করবে, ডেল্টা ছিল লাস্ট স্টেপে, সিস্টেম থেকে H প্লাস নিয়ে এটা OH তৈরি করবে, তাহলে এটা ও মাইনাস হয়ে গেল, এর সঙ্গে কার্বনের সাথে বন্ড হয়ে গেলে এটা OH হয়ে যাবে। এবার যখন OH হয়ে যাবে, H প্লাস থেকে নিয়ে যখন OH হয়ে যাবে, এবার যখন ডেল্টা প্লাস দেওয়া হয়েছে, H দেওয়া হয়েছে, H আছে তোমার, যখন এটাকে আবার হিট করা হবে তখন H2 বাদ যাবে, মাইনাস H2 বাদ দিলে কি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হলো মানে কি, এখানে ডাবল বন্ড তৈরি হবে মানে এই অপশনটা কারেক্ট, খেয়াল করে কি এখানে ডাবল বন্ড তৈরি হলে এই অপশনটাই কারেক্ট হবে, ইয়েস এই অপশনটা কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, অপশন বি হবে কারেক্ট অপশন, কারণ ফাইনালি ডেল্টা দেওয়া আছে মানে আবার ওয়াটার এলিমিনেশন হবে, ডিহাইড্রেশন রিঅ্যাকশন হবে এবং H2 বাদ গিয়ে এই প্রোডাক্টটা তৈরি হবে, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। তাহলে এইটা গেল আমাদের আজকের প্রথম কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপর আমরা আজকের নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোশ্চেনটা 17 কোশ্চেন নাম্বার কোশ্চেন, তোমরা খুব ভালো করে খেয়াল করো না, একটা কম্পাউন্ড দেওয়া আছে, সেই কম্পাউন্ডে HCl1 ইকুইভ্যালেন্ট, X উৎপন্ন হলো, অ্যাকোয়াস KOH, Y উৎপন্ন হলো, কনসেন্ট্রেট H2 হিসেবে Z উৎপন্ন হলো। না HCl যখন দেওয়া যখন তখন বুঝতে পারছো এটা অ্যাডিশন হবে, অ্যাকোয়াস KOH মানে তোমার এখানে
SN2 রিয়াকশন হবে, আর কনসেন্ট্রেট H2SO4 উপর এটা এলিমিনেশন রিয়াকশন হবে, ওয়াটার এলিমিনেশন, দ্যাট ইজ ডিহাইড্রেশন রিয়াকশন হবে। তাহলে তিনটে স্টেপকে আমরা পরপর করলেই আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, জেড বের করতে হবে। তাহলে প্রথমে HCl 1 ইকুইভ্যালেন্ট, খেয়াল করো কি হবে, HCl যখন 1 ইকুইভ্যালেন্ট দেওয়া হবে তাহলে এই যে H প্লাস আর HCl আছে, পাই বন্ড গিয়ে H প্লাস কে অ্যাটাক করলো, ক্লোরিনটা বেরিয়ে গেল। এবার তোমরা খেয়াল করো এখানে দুটো পসিবিলিটি আছে, একটা হচ্ছে আমি যদি H টাকে এখানে যুক্ত করি তাহলে এই কার্বনটা প্লাস হবে, আর একটা অপশন হচ্ছে যদি আমরা H টাকে এখানে যুক্ত করি তাহলে এই কার্বনটা প্লাস হবে। তোমরা জানো যে এই টাইপের কার্বোক্যাটায়ন গুলো অনেক বেশি স্টেবল, সাইক্লোপ্রোপাইল রিং এর সঙ্গে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেগুলো অনেক বেশি স্টেবল, কারণ এখানে একটা স্পেসিফিক রেজোন্যান্স গঠন আছে। তোমরা এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলিটি পড়েছো, যদি না পড়ে থাকো তাহলে এই কার্বোক্যাটায়নের উপর আমি একটা ভিডিও বানাবো, তো সেটা তোমরা পরে ফলো করবে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, তাহলে এটা কিন্তু যথেষ্ট স্টেবল দেন দিস কার্বোক্যাটায়ন। তাহলে এই কার্বোক্যাটায়ন থেকে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক বেশি, এটা রেজোন্যান্স স্টেবিলিটি আছে, সো এটা বেশি স্টেবল, তাহলে এটা বেশি উৎপন্ন হবে সিস্টেমে, এটা বেশি উৎপন্ন হবে। তাহলে সিস্টেমে বেশি উৎপন্ন হলো কোনটা না, এই কার্বোক্যাটায়নের তৈরি হলো, এখানে প্লাস তৈরি হলো, অর্থাৎ H টাকে এখানে বন্ড করলো, এই কার্বনটা প্লাস হয়ে গেল, CH2 প্লাস। এবার কি আছে Cl মাইনাস, তাহলে Cl মাইনাস এখানে যুক্ত হয়ে যাবে, সো দা কম্পাউন্ড ইজ লাইক দিস Cl, aqueous KOH দেওয়া আছে, aqueous KOH দ্যাট ইজ OH মাইনাস SN2 অ্যাটাক করবে, SN2 অ্যাটাক দিয়ে কি অ্যাটাক করবে, কে বের করে দেবে, দ্য প্রোডাক্ট কি হবে, দ্য প্রোডাক্ট হবে এটা। এবার কনসেন্ট্রেট H2SO উপর দেওয়া আছে, কনসেন্ট্রেট H2SO ফাংশন কি, নরমালি ওয়াটার অ্যাবজর্ব করে, ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তাহলে এখানে একটা H আছে, তাহলে H2 এলিমিনেশন হবে, H2 এলিমিনেশন হলে কি হবে, আবার প্রথম কম্পাউন্ডে ফিরে এলো, দেখো যেটা দিয়েছিল সেটাই ফিরে এসছে, কারণ সেটা অপশনে আছে। ইন্টারেস্টিং ব্যাপার না, এটা তো কারো মাথায় আসাই কথা নয় যে প্রোডাক্টটা দিয়েছিল সেটা নর্মালি আসে না, অন্য কোনো প্রোডাক্ট আসার কথা ছিল, বাট আমরা দেখলাম এইটাই মেইন প্রোডাক্ট হয়ে গেল, ফাইনাল মেজর প্রোডাক্ট এটা হয়ে গেল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল? ভালো করে দেখেন একটুখানি। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো ভালো করে, যে একটা সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্মে আছে, একটা কম্পাউন্ড দেওয়া আছে, তাতে ময়েস্ট সিলভার অক্সাইড দেওয়া হয়েছে, হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট? ABC আর D হচ্ছে নান অফ দিস। এখন তোমরা জানো যে ময়েস্ট সিলভার অক্সাইড মিন্স কি, হাইড্রেটেড সিলভার অক্সাইড, তাই তো? ময়েস্ট সিলভার অক্সাইড মিন্স হাইড্রেটেড সিলভার অক্সাইড। হাইড্রেটেড সিলভার অক্সাইড কি করবে না, হাইড্রেটেড সিলভার অক্সাইড মিন্স Ag2O প্লাস H2O, এটা কি করবে, প্রথমে AgOH তৈরি করবে, AgOH কি করবে, OH মাইনাস প্রডিউস করবে, which is a can play the role of the base, তাহলে OH মাইনাস প্রডিউস করবে, ময়েস্ট সিলভার অক্সাইড OH মাইনাস প্রডিউস করবে। এই ধরনের কম্পাউন্ড যেখানে NMe3 প্লাস থাকে, তোমরা জানো যে এগুলো হফম্যান এলিমিনেশনে ভালো পার্টিসিপেট করে, এটা বা SR2 প্লাস এগুলো কি করে, হফম্যান এলিমিনেশন খুব ভালো করে। আর হফম্যান এলিমিনেশন হচ্ছে সেট জেফের উল্টো, অর্থাৎ লেস হিন্ডার্ড কার্বন থেকেই সবসময় হাইড্রোজেনটা বাদ যাবে, যে কার্বনটা লেস হিন্ডার্ড সেই কার্বন থেকেই সবসময় হাইড্রোজেনটা বাদ যাবে। এবার তোমরা খুব খেয়াল করে দেখো যে এখানে যে কার্বনগুলো আছে, অর্থাৎ এই NMe3 যে কার্বনের সাথে যুক্ত, তার সঙ্গে যে বিটা কার্বনগুলো আছে, সেই বিটা কার্বনগুলোর মধ্যে কোনটা লেস হিন্ডার্ড, খুব ভালো করে খেয়াল করো যে এখানে একটা হাইড্রোজেন আছে, এই মিথাইল গ্রুপ মানে কি, এখানে CH3, তার মানে এখানে 3টে হাইড্রোজেন আছে, আবার এই মিথাইল গ্রুপ মানে এখানে CH3, এখানে 3টে হাইড্রোজেন আছে। এখন এই যে ময়েস্ট Ag2 থেকে যে OH মাইনাসটা এলো, এখান থেকে যে OH মাইনাসটা এলো, এই OH মাইনাসটা কোথায় গিয়ে সব থেকে ভালো অ্যাটাক করতে পারবে, এ তো বেরোবে, এ তো বেরিয়ে যাবে, এ বেরোতে চাইছে। তাহলে বিটা কার্বন থেকে যে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে OH মাইনাস, হফম্যান এলিমিনেশন হবে, হফম্যান এলিমিনেশন, সেট জেফের উল্টো হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশন। সে কোথা থেকে অ্যাবস্ট্রাক্ট করবে, খেয়াল করো, এই হাইড্রোজেনটা কিন্তু হাইলি স্টেরিক্যালি হিন্ডার্ড, এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি, এই হাইড্রোজেনটার কাছে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি, একটা বড় রিং যুক্ত আছে সাইক্লোহেক্সাইল রিং, তাহলে এই কাছে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি। তুলনামূলকভাবে এই দুটো কার্বনের কাছে স্টেরিক হিন্ড্রেন্স অনেক কম, সুতরাং OH মাইনাসটা যে কোনো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে। ধরো এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিল, এই হাইড্রোজেন নিল, তাহলে এই বন্ড গিয়ে এখানে পড়লো আর এ বেরিয়ে গেল, তাহলে এই বন্ড গিয়ে এখানে পড়লো, এটা এখানে গেল, এটা বেরিয়ে গেল,
তাহলে NMe3 বেরিয়ে গেল, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এখানে যদি ডাবল বন্ড তৈরি হয় আর এটা থাকলে CH3, তাহলে কার্বন তার সঙ্গে ডাবল বন্ডেড একটা আর একটা CH3, তার মানে এই অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন বি কারেক্ট হচ্ছে। বারবার বি কারেক্ট হচ্ছে কেন? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। খুব ইজি একটা প্রবলেম, দেখতে মলিকিউলটা বেশ বড়, দেখলে একটু ভয় লাগবে যে কি ব্যাপার এত বড় একটা মলিকিউল দিয়েছে, বাট প্রবলেমটা খুব ইজি। শুধু জানতে হবে যে কোন হাইড্রোজেনটাকে OH মাইনাস অ্যাজ এ বেস, কোন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। যে হাইড্রোজেনটা লেস স্টেরিক্যালি হিন্ডার্ড অর্থাৎ OH মাইনাস ইজিলি যেখানে অ্যাপ্রোচ করতে পারবে সেই হাইড্রোজেনটাকেই ও অ্যাবস্ট্রাক্ট করে দেবে এবং ফাইনাল প্রোডাক্ট হবে কম্পাউন্ড বি। সো এটা আমাদের 18 নাম্বার কোশ্চেন ছিল। এরপর 19 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব। 19 নাম্বার কোশ্চেনটা খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটা, মানে আমাদের মিসগাইড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের কোশ্চেনে আমরা খুব ইজিলি মিসগাইডেড হবো এবং খুব ভুলভাল অ্যান্সার দিতে পারি। খুব ভালো করে খেয়াল করো যে আমরা যদি অপশনসগুলো দেখি, কি মনে হচ্ছে না এই কম্পাউন্ডে সোডিয়াম ইথক্সাইড দেওয়া আছে, ইথার ETOH। তাহলে সোডিয়াম ইথক্সাইডে যে ইথক্সাইড আয়নটা আছে এটা যেমন স্ট্রং বেস অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং নিউক্লিওফাইল, অলসো ভালো নিউক্লিওফাইল। তাহলে খুব ইজিলি এখানে কি অ্যাটাক করতে পারে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। এখন এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দুটো মোডে হতে পারে, SN1 SN2। যদি SN1 এ হতে হয় তাহলে দেখো ব্রোমিনটা বেরিয়ে গেলে যে কার্বোকাটায়ন তৈরি হবে সেই কার্বোকাটায়নটা দুটো স্ট্রং, এখানে একটা স্ট্রং মাইনাস NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপ মাইনাস I, আবার এখানে কার্বনিক গ্রুপ আছে, কেউই ওই কার্বোকাটায়নটা স্টেবিলিটি দেবে না। সো দ্য কার্বোকাটায়ন ফর্ম উইল বি হাইলি আনস্টেবল, তাহলে কার্বোকাটায়ন ফর্মেশন হবে না, SN1 রিঅ্যাকশন হবে না। SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখতে হবে যে এই জায়গাটা যদি ইথক্সাইড আয়ন এখানে আসতে বেরোতে হয় তাহলে যথেষ্ট স্টেরিক্যালি হিন্ডার্ড, NO2 গ্রুপ যথেষ্ট বাল্কি গ্রুপ, এখানে কার্বনিক গ্রুপ আছে। সো তাহলে এটা একটা স্টেরিক্যালি হিন্ডার্ড কার্বন, এখানে SN1 রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশনটাও বেশ টাফ একটা কম্পিটিশন। বেটার করবে কি তোমার বেস হিসেবে রোল প্লে করবে এবং হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে কি করবে খুব ভালো করে খেয়াল করো। আমরা যদি এই কম্পাউন্ডটা দিয়ে তাকাই তাহলে OH মাইনাস এখান থেকে কি করতে পারে, OH মাইনাস এখান থেকে কি করতে পারে না, এই কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে, এই কার্বনের যে হাইড্রোজেনগুলো দুটো আছে, তাহলে OH মাইনাস ETONS গিয়ে যে কোনো একটা হাইড্রোজেনকে নিল, এটা কার্বন তৈরি করলো। এই কার্বন আয়নটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেতে পারে, এখানে মাইনাস আছে, এখানে কার্বন গ্রুপ আছে, সো এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেতে পারে। বোঝা গেল? দিস কার্বন, the formed carbanion will get stability by participating resonance with the adjacent carbonyl group। তাহলে কার্বনিল গ্রুপের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করে কি করবে না ওটা স্টেবিলিটি গেইন করবে। নেক্সট কি হবে না আবার এবার SN2 রিঅ্যাকশন হবে উইথ নেবারিং গ্রুপ পার্টিসিপেশন, কি হবে এই মাইনাসটিকে একে অ্যাটাক করবে, এবার ব্রোমিনটা খুব ভালো লিভিং গ্রুপ এড়িয়ে যাবে। তাহলে এই জায়গাটায় যখন এই নেবারিং গ্রুপ পার্টিসিপেশন হবে তখন কি হবে মনে হচ্ছে না এখানে একটা বাইসাইক্লিক রিং তৈরি হয়ে গেল, বাইসাইক্লো রিং তৈরি হয়ে গেল। এখানে NO2 গ্রুপটা আছে, এখানে NO2 গ্রুপটা আছে, তাহলে এরকম একটা রিং তৈরি হয়ে গেল, NO2 গ্রুপটা আছে। এবার কি হবে বলো, এবার যেটা হবে সেটা হচ্ছে এই যে OH মাইনাস আছে, এই OH মাইনাস এরপরে আবার গিয়ে কি করবে, আবার গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। এবারও নিউক্লিওফাইল রোলটা প্লে করতে পারবে, এবারও নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। এইখানে কি অ্যাটাক করলো, এই অক্সিজেনটা মাইনাস হয়ে গেল, তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হলো এরকম একটা কম্পাউন্ড, এখানে এটা আছে, এটা মাইনাস হয়ে গেল, এখানে একটা OH এলো, আর এখানে NO2 আছে, খুব ভালো করে খেয়াল করো, এটা তৈরি হলো। এবার এই মাইনাসটা যখন ব্যাক করবে, এই মাইনাসটা যখন এটা মুছে দিলাম আমি, এই মাইনাসটা যখন ব্যাক করবে তখন ওর দুটো পসিবিলিটি আছে, আইদার এই বন্ড খুলে এখানে মাইনাস হতে পারে অথবা এই বন্ডটা খুলে এখানে মাইনাস হতে পারে। বাট এখানে মাইনাস হলে তাকে ওই কার্বনটাকে স্টেবিলিটি দেওয়ার কেউ নেই, কিন্তু যদি এখানে মাইনাস তৈরি হয় দ্যাট উইল বি স্টেবিলাইজড বাই দিস নাইট্রো গ্রুপ, ডিলোকালাইজেশন হয়ে যাবে, চার্জ ডিলোকালাইজড হয়ে যাবে, মাইনাস I এফেক্ট আছে, মাইনাস R এফেক্ট আছে। তাহলে মাইনাস নাইট্রো গ্রুপের মাইনাস I মাইনাস R এফেক্টের জন্য কি হবে না এই বন্ডটা খুলে যাবে, এটা ব্যাক করবে,
এই বন্ডটা খুলে যাবে, ওখানে মাইনাস তৈরি হবে। সো দ্য কম্পাউন্ড ইজ লাইক দিস, এইটা তৈরি হলো, সরি এটা হলো। এখানে তোমার OET আছে, OET আছে, এখানে ডাবল বন্ড O হয়ে গেল, আর এখানে মাইনাস, এখানে NO2 আছে। এবার ETOH থেকে মানে ইথানল আছে, তাহলে ওখান থেকে একটা H+ নিয়ে এটাকে এই মাইনাসটা প্রশমিত হয়ে যাবে। সো দ্য কারেক্ট অপশন ইজ ETO মাইনাস NO2, বাবা আবার বি, আবার দ্য কারেক্ট অপশন ইজ বি। কি ব্যাপার আজকে শুধু বি হচ্ছে কেন? আবার দ্য কারেক্ট অপশন ইজ বি। দেখো ETOH থেকে আবার H+ নিয়ে নেবে, তাহলে এখান থেকে একটা H+ নিয়ে নেবে, হুইচ উইল কাম ফ্রম ETOH, তাহলে ওটা হয়ে যাবে এই কম্পাউন্ডটা। আবার অপশন বি। ব্যাপারটা কি আজকে শুধু বি 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 বি, পরপর সবগুলো অপশন বি হয়ে যাচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাচ্ছে। তো এরপর আমরা লাস্ট কোশ্চেন আজকে দেখবো, কারণ ভিডিওটা বেশি লেন্দি করে লাভ নেই। আজকে লাস্ট কোশ্চেন দেখবো, 5টা হোমওয়ার্ক দেবো, আবার পরের দিন আমি আবার নতুন 5টা হোমওয়ার্ক কোশ্চেন, 5টা হোমওয়ার্ক দিয়ে হোমওয়ার্কগুলো আমরা অ্যান্সার করবো এবং নতুন 5টা কোশ্চেন অ্যাড করবো। আজকে শেষ কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 20। কোশ্চেনটা খুব ভালো করে তোমরা খেয়াল করো। সিম্পলি H+ দেওয়া হয়েছে একটা সাইক্লোহেপটাইল রিংয়ে, একটা H+ দেওয়া হয়েছে, OH গ্রুপ আছে। অপশনগুলো ভালো করে খেয়াল করো, একটাতেও কিন্তু সাইক্লোহেপটাইল রিং নেই, সব সাইক্লোহেক্সাইল রিং হয়ে গেছে। তার মানে রিং কন্ট্রাকশন হবেই এখানে, ইট ইজ কনফার্ম যে রিং কন্ট্রাকশন হবে। একটা আশা করছি এই অপশনটার ক্ষেত্রে, মানে এই কোশ্চেনটার ক্ষেত্রে অপশন বি হবে না। তবে দেখা যাক কি অপশন দাঁড়ায়। তাহলে আমরা দেখবো যে কি হয়। প্রথমে OH মাইনাস, এই OH এর অক্সিজেন কি করবে না, এই লোন পেয়ার দিয়ে H+ কে অ্যাটাক করলো, তাহলে এখানে তোমার দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে OH2+ হলো, তাহলে ওয়াটার এলিমিনেশন হবে। যখন ওয়াটার এলিমিনেশন হয়ে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটা হচ্ছে এরকম, এখানে প্লাস এই যে সাইক্লোহেপটাইল রিং এ যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এরপর রিং কন্ট্রাকশন হবে, রিং কন্ট্রাকশন, অর্থাৎ এই বন্ডটা এখান থেকে করবে কি, এইখানে শিফট করবে। তাহলে 7 মেম্বার রিং থেকে 6 মেম্বার রিং এ কনভার্ট হবে। 6 মেম্বার রিং এ যদি কনভার্ট হয়, তাহলে কি এখন দাঁড়াবে ব্যাপারটা, এই আচ্ছা নাম্বারিং করে দাও তো, 1 2 3 4 5 6 7, তাহলে 6 নম্বর কার্বন এখন 1 নম্বর কার্বনের সঙ্গে বন্ড তৈরি করলো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর কার্বন বলি, তাহলে 1 2 3 4 5 6 6 এখন 7 কে ছেড়ে 1 নম্বর কার্বনে বন্ড তৈরি করছে। তাহলে 1 নম্বর কার্বনে কে ছিল, 7 নম্বর কার্বন যুক্ত ছিল, তাহলে এটা হচ্ছে আমার 7th কার্বন, এখানে মিথাইল গ্রুপ আছে, আর এটা হচ্ছে 7th কার্বন, আর প্লাসটা কোথায় তৈরি হবে, 7th কার্বনই 6 নম্বর কার্বন যদি 7 নম্বর কার্বনকে ছেড়েছে, তাহলে এখানেই প্লাসটা তৈরি হবে, এখানে প্লাস তৈরি হবে। এরপরে এইখানে এই 1 নম্বর কার্বন যে H-টা আছে, এবার H2 কি করবে, এখান থেকে H-টাকে নেবে আর এই বন্ডটা এখানে পড়ে যাবে, সো ওখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। এ বাবা, আবার তো অপশন বি কারেক্ট। আরে আজকে তো সবগুলো প্রশ্নতে অপশন বি কারেক্ট হয়ে গেল। এটা এখান থেকে নেবে, তাহলে H2+ বাদ যাবে, এই বন্ড এখানে ব্যাক করবে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। ভাবলাম যে এটা অন্তত অপশন বি হবে না, কিন্তু এটা অপশন বি কারেক্ট অপশন হয়ে গেল। তাহলে বোঝা গেল এটা খুব সহজ কোশ্চেন ছিল। এরকম কোশ্চেন অনেক আসে, তোমাদেরকে খেয়াল করতে হবে, এরকম কোশ্চেন অনেক আসে। তাহলে আমাদের আজকের জন্য নতুন 5টা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম। এরপর আমি 5টা হোমওয়ার্ক দেবো, সেই 5টা হোমওয়ার্ক তোমরা স্ক্রিনটাকে পজ করে ভালো করে টুকে নেবে। আর অবশ্যই আমার রেজোন্যান্স ওয়ার্ল্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরপরে আরো 3টে ভিডিও তৈরি করব। আশা করছি তোমাদের 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের এবছর নিট জেই এই সমস্ত এক্সামগুলোতে কাজে লাগবে। হ্যাঁ, আর যদি কাজে লাগে তাহলে আমার এই এফোর্টটা সাকসেসফুল হবে। আর তোমরা রেজোন্যান্স ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারো। আর আমিও একটু মানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আরো নতুন নতুন ভিডিও বানাতে পারবো। সো তোমরা প্রবলেমটা দেখে নিয়েছো, খুব ইজি একটা প্রবলেম ছিল, অপশন বি কারেক্ট। এরপর আমরা 5টা হোমওয়ার্ক নেক্সট ক্লাসের জন্য রেখে দেবো, এবং অবশ্যই যে আমি কমিকটা বলেছিলাম যে ধাঁধা একটা ছিল, কেমিস্ট্রির ধাঁধা, তার অ্যান্সারটা তোমার মনে মনে ভেবে রেখেছো, আমি সেটাকে এক্ষুনি বলবো তোমাদেরকে। বেশ ইন্টারেস্টিং একটা কমিক ছিল এটা। হোমওয়ার্কের জন্য প্রথম প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি আমি,
তোমার ভালো করে দেখে না, এই কম্পাউন্ডে ইউপ্যাক নেম বের করতে হবে। ইউপ্যাক নেম কিন্তু যেই বা নিতে আসে, এবং এগুলো সবই সিলেক্টেড কোশ্চেন, অনেক বাছাই করা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিরেক্টলি এই কোশ্চেন না হলে এই টাইপের কোশ্চেন আসবে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সো কোশ্চেনটা তোমরা পজ করে টুকে নেবে। এই কম্পাউন্ডের ইউপ্যাক নেম বের করতে হবে, অবশ্যই RS নোমেনক্লেচার করে। তাহলে RS নোমেনক্লেচার করে এই কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার তোমরা করবে, ভালো করে করবে। তোমরা RS নোমেনক্লেচার ভিডিওটা একবার দেখবে। যদি কারো কনসেপ্ট ক্লিয়ার, মানে কনসেপ্ট অসম্পূর্ণ থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন, এটা RS নোমেনক্লেচার করতে হবে। আর খুব ভালো করে ইউপ্যাক নামকরণটাও করবে। ইউপ্যাকের যে রুলসগুলো সেগুলো যেন ভুল করো না, কারণ এখানে খুব কনফিউজিং দুরকম দেওয়া আছে। এই দুটো কম্পাউন্ডের নাম অলমোস্ট সেম, এই দুটো অলমোস্ট সেম, শুধু এটা RS, এটা RS, বাকি কিন্তু সব সেম আছে। সো আগে চেক করতে হবে যে এই দুটোর মধ্যে একটা হবে নাকি এই দুটোর মধ্যে একটা হবে, তারপর চেক করতে হবে যে R হবে নাকি S হবে, এই কার্বনটা কনফিগারেশন R হবে না S হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইউপ্যাক নামকরণের মধ্যে ভুল না হয়ে যায়। RS তো ঠিকঠাক করে বের করলে, বাট ইউপ্যাক নামকরণটা ভুল করে ফেললে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তোমরা ভালো করে খেয়াল করবে, এটা সাইক্লিক কম্পাউন্ড দেওয়া আছে, এটা ইউপ্যাক নামকরণের নিয়মকানুন তোমার জানা আছে, ভালো করে চেক করবে। তাহলে 21 নাম্বার আজকের জন্য প্রথম হোমওয়ার্ক। নেক্সট 2 নাম্বার হোমওয়ার্ক। হোমওয়ার্ক হিসাবে আজকের সেকেন্ড এবং থার্ড কোশ্চেন নাম্বার 22 এবং 23, খুব ভালো করে খেয়াল করো। দ্য কারেক্ট অর্ডার অফ বেসিসিটি অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ। তাহলে একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড এবং একটা কম্পাউন্ড, এই চারজনের বেসিসিটি অর্ডারটা বের করতে হবে। অ্যাসিডিটি অর্ডার, বেসিসিটি অর্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই তোমরা এগুলো অ্যান্সার দিতে হবে। আগের ক্লাসে আমরা একটা করেছি, আবার একটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা করে রাখবে। তাহলে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে চুজ করবে। সেকেন্ড কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, বলছে দ্য মেকানিজম ইনভলভ ইন দ্য ফলোইং কনভার্সন ইজ, মানে এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ড তিনটে তৈরি হচ্ছে। দিস ইজ দ্য বিগ কম্পাউন্ড, এটা জটিল বড় মতো কম্পাউন্ড। পাইপিরিডিন দেওয়া আছে, পাইপিরিডিন মানে এই কম্পাউন্ড পাইপিরিডিন, এটা কিন্তু একটা স্ট্রং বেস। তাহলে পাইপিরিডিন দেওয়া হয়েছে, পাইপিরিডিন দিলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটা কার্বন ডাইঅক্সাইড বাদ যাবে এবং এই কম্পাউন্ড, এই পার্টটা থাকবে। দিস কম্পাউন্ড, দিস কম্পাউন্ড, দিস কম্পাউন্ড। বলছে দ্য মেকানিজম ইজ of this conversion, mechanism is E2 elimination, E1 elimination, Cyn elimination and E1 CV. You have to find out the correct mechanism of this conversion. তাহলে এই কনভার্সনের জন্য কারেক্ট মেকানিজমটা কি বের করতে হবে। তাহলে কারেক্ট মেকানিজম বের করতে গেলে অবশ্যই তোমাদের একটু মেকানিজম বা একটু মেকানিস্টিক ওয়ার্কআউট করতেই হবে। করে তোমরা দেখবে যে সেটা E1 মেকানিজম হচ্ছে নাকি E2 মেকানিজম হচ্ছে নাকি E1 CV তে হচ্ছে নাকি Cyn এলিমিনেশন হচ্ছে, কোন মেকানিজমের রিঅ্যাকশনটা হচ্ছে সেটা তোমাদেরকে বের করতে হবে। সো তোমাদেরকে লজিকগুলোকে খাড়া করতে হবে, এক্সপ্লেনেশন দাঁড় করাতে হবে। তো কোনটা কারেক্ট মেকানিজম সেটা তোমাদেরকে বের করতে হবে। এরকম টাইপের প্রশ্ন দেবে। আর দুটো কোশ্চেন আজকের জন্য হোমওয়ার্ক দেবো আর কি, 24 এবং 25। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 24 আর কোশ্চেন নাম্বার 25 অ্যাজ হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 24 কি আছে না, একটা বিউটা 1,3-ডাইন, তার সঙ্গে একটা সাইক্লোহেক্সিন ডেল্টা, conjugated body reaction is 2 mole NBS, alcoholic KOH, paradigm carbon. What is the final product? Benzene, decalin, naphthalene, terphthalene. কিছু হিন্টস আমি দিচ্ছি না, তোমরা একদম করবে, পরের দিন আমরা কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নেব, অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেব। কোশ্চেন নাম্বার 25 ইজ ভেরি ইন্টারেস্টিং। 4টে রিঅ্যাকশন দেওয়া আছে, প্রত্যেকটা রিঅ্যাকশনের রিঅ্যাকশন এনথালপি, দ্যাট ইজ এনথালপি অফ দ্য রিঅ্যাকশন ইজ del H10, del H2 del H3 del H4. 4টে রিঅ্যাকশন, এখান থেকে কার্বোকার্বন তৈরি হচ্ছে, এখান থেকে কার্বোকার্বন তৈরি হচ্ছে, এখান থেকে কার্বোকার্বন তৈরি হচ্ছে, এখান থেকে কার্বোকার্বন তৈরি হচ্ছে। তাহলে এই রিঅ্যাকশনগুলোর এনথালপিজের ডিক্রিজিং অর্ডার কি হবে? দ্য কারেক্ট অর্ডার অফ রিঅ্যাকশন এনথালপিজ, ডিক্রিজিং অর্ডার দেওয়া আছে। কোনটা ডিক্রিজিং অর্ডার, মানে কোনটার মান বেশি, তারপর কোনটা কম, তারপর কোনটা কম, তারপর কোনটা কম। তাহলে এটার ক্ষেত্রে আমি আর কোনো হিন্টস দিচ্ছি না, তোমরা এটাকে ভালো করে অবজার্ভ করো। কোশ্চেনটাকে অবজার্ভ করে del H1 2 3 4 এর মধ্যে কোনটার মান বেশি হবে, কোনটার মান কম হবে, সেটা একটু মনে মনে ক্যালকুলেট করো, করে তোমরা কারেক্ট অর্ডারটা বের করবে। এটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমি আজকে ক্লাসটা এখানে শেষ করব। যে কমিকটা বলেছিলাম, যে ধাঁধাটা বলেছিলাম, যে হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট সে when he found 2 isotopes of helium? কেউ আনসারটা ভেবেছো কি? দুটো হিলিয়ামে আসলে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন, মানে কোনো লজিক ঠিক নেই, এটা ধাঁধা বা একটা মজা কমিক। একটা সায়েন্টিস্ট যদি হিলিয়ামের দুটো আইসোটোপ পায় তাহলে সে কি বলে উঠবে? হিলিয়ামের দুটো আইসোটোপ, he will say
হে 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 টাটা বাই বাই হে হে হিলিয়াম দুটো আইসোটোপ পেলে দ্য সায়েন্টিস্ট উইল সে হে হে। যাই হোক, তাহলে আজকে আমরা আমাদের সেশন এখানে শেষ করলাম। পরের দিন আবার দেখা হবে আরো নতুন 5টা কোশ্চেন, এবং এই 5টা হোমওয়ার্ক যেটা দিলাম সেগুলিকে আমরা অ্যান্সার করবো এবং আরো নতুন 5টা কোশ্চেন অ্যাড করবো। এভাবে মোটামুটি আমাদের 3-4 ক্লাসের মধ্যে 50টা কোশ্চেন হয়ে যাবে আশা করা যায়। তাহলে আজকে এটুকু থাকলো। তোমরা সবাই ভালো থেকো এবং আমার রেজোনেন্স ওয়ার্ল্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের কোশ্চেনের জন্য, পরের ভিডিওর জন্য ওয়েট করো, নোটিফিকেশন বেলটা প্রেস করবে এবং ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখবে, রিওয়াইন্ড করে দেখবে, কোশ্চেনটাকে পজ করে টুকে ভালো করে নিজে করবে আগে, তারপর আমার এক্সপ্লেনেশনের সঙ্গে মেলাবে। তাই তোমাদের একটু প্র্যাকটিস হবে, কনসেপচুয়াল কোনো ড্রব্যাক থাকলে সেগুলোকে ওভারকাম করতে পারবে এবং এটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে। আই এম এক্সপেক্টিং লাইক দিস, যেটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। টাটা বাই বাই হে হে।